সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ১৩ সালের মামলা, ২১ সালে গ্রেফতার, রিমান্ডে রোমহর্ষক সব তথ্য পাওয়ার দাবি পুলিশের। কিন্তু ৮ বছর ছিলেন নাকের ডগায়, দিয়েছেন হুমকি ও নানা উস্কানিমূলক বক্তব্য। বলছি হেফাজত নেতাদের কথা। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় এতদিন কোথায় ছিলেন, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক বিএনপি, আছেন নজরুল ইসলাম বাবু এমপি, নির্বাচনী এলাকার নারায়ণগঞ্জ ২, আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি। এছাড়াও আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন AKM শহীদুল হক, সাবেক আইজিপি, বাংলাদেশ পুলিশ। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে ২ সপ্তাহ সীমান্ত বন্ধ, প্রথম ডোজ টিকাদান স্থগিত। মের শুরুতে আসতে পারে সেরামের ২০ লাখ, ৭ দিনেই বঙ্গভ্যাক্স ট্রায়ালের সিদ্ধান্ত। রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, শপিং মল, প্রথম দিনেই ক্রেতাদের চাপ, নেই স্বাস্থ্যবিধি, মুভমেন্ট পাসের তোয়াক্কা, রাজধানীর সড়কে বেড়েছে যানজট। করোনার থাবায় বিপর্যস্ত ভারতে, হাসপাতালে অক্সিজেন শয্যার জন্য আহাজারি, দিল্লিতে লকডাউন বাড়ল ১ সপ্তাহ, একদিনে রেকর্ড ৩.৫ লাখ শনাক্ত। পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত হেফাজত নেতা মামুনুল, মিলেছে বাবরি মসজিদের নামে বিদেশ থেকে টাকা আনার প্রমাণ, ছাড় পাবে না কেউই, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। রোজায় রং আর মেয়াদোত্তীর্ণ উপাদানে তৈরি হচ্ছে অরেঞ্জ পাউডার পানীয়, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা, রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি এতদিন ছিলেন কোথায়, অর্থাৎ হেফাজতে ইসলামের নেতারা যাদেরকে গ্রেফতার করা হয়েছে, একমাত্র মামুনুল ইসলাম ছাড়া বাকি সবাইকে ২০১৩ সালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামুনুল ইসলামকে ২০ সালের মামলায়, কিন্তু গ্রেফতার হয়েছেন ২১ সালে। এখন সব রোমহর্ষক তথ্য পাওয়ার দাবি করছে পুলিশ, কিন্তু এতদিন যখন তারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন একের পর এক, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোথায় ছিলেন, তাদের কি অবস্থান ছিল, এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই শামা ওবায়েদের সঙ্গে যুক্ত হতে চাই। শামা ওবায়েদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনাতে। আমরা বলছিলাম এতদিন ছিলেন কোথায়, তো এই প্রেক্ষাপটে আপনার কাছে আমার একটি প্রশ্ন। আজকে আপনাদের দলের মহাসচিব একটি বিবৃতি দিয়েছেন, তিনি বলছেন যে ব্যর্থতা ঢাকতেই একের পর এক গ্রেফতার করা হচ্ছে। কোন ব্যর্থতা? অর্থাৎ করোনায় বিপর্যস্ত দেশ, এইসব ব্যর্থতা, আন্দোলন যেন করতে না পারে বিরোধী দলগুলো, এইসব ঢাকার জন্যই গ্রেফতার। কিন্তু যে সহিংসতাগুলো হয়েছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে, আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, সেসবের সঙ্গে তো কেউ না কেউ জড়িত ছিলেন। তাহলে কি তাদেরকে আইনের আওতায় আনা যাবে না, বা আইনের আওতায় আনতে গেলেই এই প্রশ্ন ওঠা কি স্বাভাবিক যে ব্যর্থতার জন্য, ঢাকার জন্য এসব গ্রেফতার? ধন্যবাদ আপনাকে। আমি আমার বক্তব্যের প্রথমেই আপনি যেটা বললেন যে করোনায় সারা দেশ বিপর্যস্ত। আমাদের প্রতিদিন মৃত্যুর হার বাড়ছে, আমাদের করোনায় সংক্রমণের হার বাড়ছে। যারা মৃত্যুবরণ করছে আবার নতুন করে এই বছর এই নতুন করোনার সেকেন্ড ওয়েভে তাদের সকলের আত্মার মাগফিরাত আমি কামনা করছি, এবং আমরা দোয়া করি যে এই করোনা থেকে যেন আমরা মুক্ত হতে পারি শিগগিরই। আপনি দেখুন, আজকে বিএনপি যেটা বলেছে বা বিএনপি মহাসচিব যেটা বলেছেন, সেটা নতুন কথা নয়। সরকার যে করোনা মোকাবেলায় ব্যর্থ সেটা তো প্রমাণিত। এই ১ বছর ধরে যেই করোনা চলছিল, ২০২০ সালে যেটা শুরু হয়েছিল, সেই করোনায় থেকে শিক্ষা নিয়ে এই ১ বছরে যেসব পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল, বৈজ্ঞানিকভাবে, লজিক্যাল ভাবে এবং সবাইকে নিয়ে যেই পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল, সেগুলো সরকার নিতে ব্যর্থ হয়েছে। আমরা কি দেখছি? আমরা দেখেছি যে ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত করোনা হাসপাতাল উধাও হয়ে গেছে। আবার মহাখালীতে ডিএনসিসি মার্কেটে একটি ১৩ কোটি টাকা ব্যয়ে একটি হাসপাতাল করা হয়েছে। সেই হাসপাতালে সব পড়ে আছে। আবার একই মার্কেটে আরেকটি হাসপাতাল করা হয়েছে। মানে দুর্নীতির চরম। মানে করোনাকে ব্যবহার করে দুর্নীতির এই মহা উৎসব কিন্তু পৃথিবীর মধ্যে বাংলাদেশই একটি দেশ হতে পারে। এর মধ্যে এই লকডাউন, তথাকথিত লকডাউন কি হচ্ছে? লকডাউনের আগের দিন হাজার হাজার মানুষ আপনার ঢাকা থেকে সারা বাংলাদেশে তাদের নিজেদের স্ব গ্রামে ফিরে গেছে। এখন দোকানপাট খুলে দেওয়া হয়েছে। এখন আবার আজকে
হাজার হাজার মানুষ ফিরে আসছে। লকডাউন তো সেই অর্থে আমরা করতে পারছি না, বা লকডাউন মানাতে সরকার কিন্তু ব্যর্থ হচ্ছে। সেই ক্ষেত্রে আবার আবার সেই জায়গায় আপনি লকডাউনের নামে, তথাকথিত লকডাউনের নামে ক্র্যাকডাউন হচ্ছে। কিরকম? আপনি হেফাজতের যাদেরকে ধরা হয়েছে সেটা আমি পরে বলে আসছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩০০ নেতাকর্মী অধিক, ৩০০ নেতাকর্মী অধিক গত ১ মাস, এই যে লকডাউন গত ৩ সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশে ধরা হয়েছে। আমার নির্বাচনী এলাকায় ৬টা মামলা হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে। তার মধ্যে ১৬,০০০ অজ্ঞাতনামা দিয়ে মামলা হয়েছে। এবং যাদেরকে ধরা হয়েছে সব একটাও হেফাজত না, একজনও জামাত বা অন্য কোনো দল না, সবই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী। এটা সারা বাংলাদেশের চিত্র। হেফাজতের এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হেফাজতের সাথে সবচেয়ে বেশি সখ্যতা আমরা আওয়ামী লীগের দেখেছি। কারণ আওয়ামী লীগ এমন একটি সুবিধাবাদী দলে পরিণত হয়েছে যে আওয়ামী লীগ একদিকে যখন রাতের অন্ধকারে ৫ই মেতে হেফাজতের লোকজনকে তাদের উপর আক্রমণ করে, তাদেরকে মেরে ফেলে, আবার কয়েকদিন পরে তাদেরকে গণভবনে ডেকে এনে চা কফি খাওয়ায়, আবার কয়েকদিন পরে তাদেরই সমাবেশে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নিজেকে তাদেরকে কওমি মাতা হিসেবে ঘোষণা করে। আবার যখন প্রয়োজন শেষ হয়ে যায় হেফাজতের উপরে চড়াও হতে, এই যে আপনিই বললেন ২০১৩ সালের মামলা, এখানে আপনার হেফাজত তো অ্যাক্টিভ আছে, ওনারা তো ইনঅ্যাক্টিভ নাই। এতদিন ধরে ওনারা বিভিন্ন কার্যক্রম করে আসছেন এবং এই যে ৫০ বছরের পূর্তিতে ২৬শে মার্চে যে হত্যাগুলো হয়েছে, ২৭শে মার্চ ২৮শে মার্চে যে হত্যাগুলো হয়েছে, এবং হেফাজতের আপনার মনে আছে যে প্রজ্ঞাপন জারি করে সরকার কিন্তু ১০ দিন কোনো আওয়ামী লীগ ছাড়া কোনো কেউ প্রোগ্রাম করতে পারবে না, সরকার ছাড়া কেউ প্রোগ্রাম করতে পারবে না, সেটা জারি করা হয়েছিল। যখন এই দেশে বিদেশি রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন তখন কিন্তু প্রজ্ঞাপন জারি করে প্রোগ্রাম বন্ধ, সবাইকে প্রোগ্রাম বন্ধ করতে বলা হয়েছিল। তখন সরকারের আপনার গোয়েন্দা বাহিনী, পুলিশ, র্যাব এরা কি করছিল? এরা কেন জানে নাই যে হেফাজত একটা কর্মসূচি বায়তুল মোকাররমে বা ব্রাহ্মণবাড়িয়াতে বা বিদেশের বিভিন্ন জায়গায় হেফাজত কর্মসূচি দিচ্ছে, সেটা গোয়েন্দা বাহিনী জানতে পারে নাই কেন? আমি বলবো এটা রাষ্ট্রযন্ত্রের এবং প্রশাসনের চরম ব্যর্থতা। যে চরম ব্যর্থতা বলে আপনি মনে করছেন? আপা, আমি আপনার সঙ্গে আবার যুক্ত হব, আপনার সঙ্গে আমি আবারও যুক্ত হব। আমি একটু বেশি শামীম হায়দার পাটোয়ারির সঙ্গে যুক্ত হতে চাই। কেন আমাদের রক্ত দিতে হবে? জি, বুঝতে পারছি, ধন্যবাদ। আপনার সঙ্গে আমি আবারও যুক্ত হব। বেশি শামীম হায়দার পাটোয়ারি এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। আমরা আজকে খবরের শিরোনামের মধ্যে একটি শিরোনাম রয়েছে যে হেফাজত নেতা মামুনুল হক পাকিস্তানি একটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত, বাবরি মসজিদ নির্মাণের নামে বিদেশ থেকে টাকা এনেছেন ইত্যাদি তথ্য রিমান্ডে পেয়েছে পুলিশ, গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে। এই জায়গাতে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের বাস্তবতায় রিমান্ডে পাওয়া তথ্য নিয়ে জনগণের মধ্যে এক ধরনের বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে, সেটি আমরা বিভিন্ন সময় দেখি। এটি কেন? এই জায়গাতে একটু আপনি আলোচনা করবেন। জি, ধন্যবাদ। একটা হচ্ছে রিমান্ডে পাওয়া তথ্য অ্যাডমিসিবল এভিডেন্স, যদি সেটা 164 স্টেটমেন্ট হিসেবে রেকর্ড হয়, রেকর্ড হওয়ার সময় ম্যাজিস্ট্রেট মহোদয় তাকে সময় দেবেন, চিন্তা ভাবনার সময় দেবেন, আধা ঘন্টার সময় দেবেন, খেয়েছেন কিনা, অনেকগুলো চেকলিস্ট, একটা ফর্ম আছে, সেই ফর্মের মধ্যে ফর্মালিটিস গুলো ফলো করা হয়। ইন রিয়েলিটি এই ফর্মালিটিস গুলো অনেক ক্ষেত্রে ফলো করা হয় না। আমি আমার প্র্যাকটিস লাইফে অনেক দেখেছি যে ৪-৫ জনের 164 লেখা হয়েছে ১ ঘন্টার মধ্যেই, যেটা ওই চেকলিস্ট ফলো করলে করা সম্ভব না। বাট যদি ব্যাংকিং কোনো ট্রানজাকশন হয়ে থাকে, কোনো টাকা এসে থাকে, এটা রিমান্ডে 164 ছাড়াও আরো কোনো করোবোরেটিভ এভিডেন্স বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করা সম্ভব। আইন শৃঙ্খলা বাহিনীকে সেই এভিডেন্স গুলোর দিকে যেতে হবে। 164 তো আমাদের দেশে একসময় জজ মিয়া হয়েছে, আবার উল্টো জজ মিয়া হয়েছে। এদেশের মানুষের রাষ্ট্র ব্যবস্থার উপর কোনো আস্থা নেই। আপনি দেখেন করোনার প্রথম দিকে সেরবানি ফ্লোরা উনি যে স্টেটমেন্ট গুলো দিতেন, আমি জনগণের সাথে কথা বলতাম বা ফেসবুকে দেখতাম, কোন স্টেটমেন্ট কেউ বিশ্বাস করতেন, অথচ উনি একজন নন পলিটিক্যাল, কমপ্লিটলি গবেষক একজন মানুষ, এবং গবেষণা একটা প্রতিষ্ঠান থেকে স্টেটমেন্ট দিতেন যে আজকে এতজন করোনা। সো এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে, এটার জন্য সায়েন্টিফিক এভিডেন্স বেসড হতে হবে, তার কোনো বিকল্প নাই। দ্বিতীয় যেটি আমি বলবো, যদি হেফাজত কোনো অবৈধভাবে টাকা নিয়ে আসে, জঙ্গির সাথে কানেকশন পাওয়া যায়, তাহলে দোষী ব্যক্তিদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। কারণ ধর্মের নামে আপনি কতটুকু স্পেস পাবেন, কতটুকু ফ্রিডম পাবেন, এটা একটা লিমিটেশন আছে। আপনি উইথ গ্রেট পাওয়ার ইট কামস গ্রেট রেসপন্সিবিলিটি।
এই নেতৃবৃন্দের মানুষকে উজ্জীবিত করার, মানুষের সামনে জনপ্রিয় হওয়ার একটা বিশাল সুযোগ তারা পেয়েছিল বা এখনো আছে। কিন্তু সেই জনপ্রিয়তাকে তারা কোন দিকে নিয়ে যাবে, তারা কেন একটা দাঙ্গা হাঙ্গামার দিকে দেশকে নিয়ে গেল, এবং যেটা অপ্রয়োজনীয় ছিল এবং যেটার জন্য সাধারণ মানুষ সাফার করবে। আমি মনে করি হেফাজত 26 তারিখ 27 তারিখে তাদের যে সীমারেখা, তাদের যে লক্ষণ রেখা, তাদের যে ধর্মীয় অনুভূতি নিয়ে মানুষকে আবেগপ্রবণ করার ক্ষেত্রে একটা সীমা লঙ্ঘন করেছে। দেন আগে 16,000 লোকের নামে অজ্ঞাতনামা কোনো সভ্য সমাজে হয় না। কারণ আমার এলাকায় এক সময় 70,000 লোকের নামে অজ্ঞাতনামা মামলা হয়েছিল। আমি জানি পরবর্তীকালে এগুলো ক্ষমতাসীন দলের ক্ষমতাবান লোক এবং পুলিশ এবং প্রশাসনের টাকা ইনকামের একটা সোর্স হিসেবে ব্যবহৃত হয় এবং ম্যাসিভ মিসক্যারেজ অফ জাস্টিস এখানে হয়। তো 16,000 লোকের নামে মামলা দেয়া সম্পূর্ণ একটা অন্যায় কাজ। জি শামীম পাটোয়ারি, আপনার সঙ্গে আমি আবার যুক্ত হব। আমি একটু বাবু ভাইকে শুনে তারপর আসছি। যে নজরুল ইসলাম বাবু এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। বাবু ভাই, আমাদের এখানে বিএনপি নেত্রী শামা ওবায়েদ বলছিলেন যে সরকারি প্রশাসন যন্ত্রের ব্যর্থতা ঢাকতেই একের পর এক গ্রেফতার এবং হেফাজতে ইসলামের নেতাদের থেকে বেশি দমনমূলক নীতি নেওয়া হচ্ছে বিএনপি নেতাকর্মীদের প্রতি এই সাম্প্রতিক সহিংসতার ঘটনায়। আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আমি যদিও শামা ওবায়েদের কথা শুনতে পাইনি নেটের জন্য, তারপরও আমি আপনার কথা পরিপ্রেক্ষিতে বলবো যে সবসময় ওনারা বলেন বিএনপির উপর নির্যাতন, বিভিন্ন সময় হামলা মামলার শিকার হচ্ছে, কিন্তু পরবর্তীতে কিন্তু বোয়ালের আন্ডা বোয়ালই ভেঙে দেয়। যেমন আমাদের বিরুদ্ধে গুমের অভিযোগ ছিল, আজকে কিন্তু মির্জা আব্বাসের মতো মানুষ স্থায়ী কমিটির নেতা এবং দিয়ে যাচ্ছেন, তিনি নিজেই কিন্তু বলে দিয়েছেন যে এই গুমের সাথে বাবু ভাইয়ের সঙ্গে আমি আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। সংযোগটি মনে হয় বিচ্ছিন্ন হয়েছে। বাবু ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনাকে আবারও সংযুক্ত করার চেষ্টা করছি। আমাদের সঙ্গে আছেন AKM শহীদুল হক। শহীদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। আমি যেটি শিরোনাম করেছিলাম আজকে, যে এতদিন কোথায় ছিলেন, অর্থাৎ এই 13 সালের মামলায় 21 সালে গ্রেফতার করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য মিলছে হেফাজত নেতাদের কাছ থেকে, কিন্তু এতদিন ধরে যে তারা নাকের ডগায় ছিলেন, একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে গেছেন। গতকালকেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে ওয়াজের নামে তারা বিভিন্ন আয়োজকদেরকে, অর্থাৎ যারা ওয়াজের আয়োজন করেন তাদেরকে নির্দিষ্ট বক্তা নিতে বাধ্য করতেন এবং সেই বক্তারা যে ওয়াজে ইসলামের মহিমা বলার থেকে নিজেদের মতাদর্শ, নিজেদের রাজনৈতিক আদর্শ সেগুলো বলার দিকে বেশি নজর দিতেন, ইত্যাদি বিষয়গুলো এখন বের হয়ে আসছে। তাহলে এই 8 বছর আগে সেগুলো কেন বের হলো না? আর যদি 8 বছর আগে এরকম লাগাম টানা যেত তাহলে আজকে এতটা বারবারন্ত হতো কিনা? আপনি কি মনে করেন শহীদ ভাই? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। না, এটা ঠিক 8 বছর আগে যদি তাদের লাগাম টানা হতো তাহলে হয়তো এত আগাতো না, এটা আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। সরকারের একটা পলিসি থাকে, সরকারের একটা কৌশল থাকে, সেই কৌশলের প্রতিও কিন্তু অনেক সময় দেখতে হয় যে বিশেষ করে যেগুলি বিষয় প্রেশার গ্রুপ বা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা পলিটিক্যাল গ্রুপ যখন জড়ায় যায় তখন সরকারের একটা পলিসি থাকে। এখন এই যে আজকে যেগুলি বেরোচ্ছে, আপনি জানেন যে 1913 সালের 6 মেতে এই বাবু নবীকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ গ্রেপ্তার করেছে লালবাগ মাদ্রাসা থেকে, এই হেফাজত ইসলামের মহাসচিব। সে পুলিশের কাছে অনেক কথা বলেছে এবং আদালতে 164 ডিটেইলস বলেছে। সেই তার 164 স্টেটমেন্টে আছে যে সে নিজেই বলেছে যে জামাতপন্থী বিএনপি প্রতি অনেক নেতা আমাদের মধ্যে আছে, তারা আমাদের নিয়ন্ত্রণ নিয়ে গেছিল, তারা তাদের কারণেই এই অরাজকতা হয়েছে, এই ধ্বংসলীলা তারাই চালাইছে, তারাই দায়ী। এবং বিএনপি কে সাহায্য করছে, কে খাওয়াইছে, কে টাকা দিছে, কে আশ্বাস দিছে, কি করবে না করবে, এটা তার 164 স্টেটমেন্টের ডিটেইলস আছে এবং সে নামও বলছে। তখনই অনেক বেরিয়ে গেছিল। তখন যদি সেই মামলাগুলি আমরা আগাইতাম তাহলে অনেক বিএনপি নেতা, তৎকালীন যে মেয়র ছিল, সবার কিন্তু সেখানে চলে আসছিল। এবং আমাদের কাছে এইগুলি আমাদেরও কনভারসেশন, টেলিফোন কনভারসেশনে এদের অনেক কিছু পাওয়া গেছে, অনেক করাবেটিভ এভিডেন্সও ছিল। কিন্তু যেহেতু সরকারের একটা পলিসি ছিল যে আলেম ওলামাদের প্রতি তো সরকারের একটু সফট করা আছে যে এদের কোনো চেঞ্জ হয় কিনা, এরা যদি সঠিক পথে চলে আসে তাহলে তাদের কিছু করবো না। এই মামলাগুলিও শেষ করে নাই। এখন যখন তারা সঠিক পথে আসেনি, সীমা লঙ্ঘন করছে, এবার সীমা লঙ্ঘন করে তো আল্লাহ পছন্দ করে না। যেভাবে সীমা লঙ্ঘন করছে তারা ব্রাহ্মণবাড়িয়া, চিটাগাং, যে আপনার সুনামগঞ্জে, ফরিদপুরে, এগুলি তো
এই জায়গাতে আমি কেউ প্রশ্ন এটা রাখতে মেনে- চাই, তবে আপনি যেটি বলছিলেন যে 2013 সালের 6 মে গ্রেফতারের পর জুনায়েদ বাবু নগরী 164 এই তথ্যগুলো দিয়েছিলেন, তো সেটি একটি বিষয়। আর আরেকটি বিষয়, সম্প্রতি গ্রেফতার হয়েছেন হেফাজতের সাবেক প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলাম, তিনিও 164 করে আদালতে এসব তথ্য দিয়েছেন বলে আমরা গণমাধ্যমে জেনেছি। কিন্তু ব্যাপারটি হচ্ছে এরকম, এখন 8 বছর পরে এসে বিএনপি সে 164-এর পরে বিএনপি বলেছে যে আদালতে প্রমাণ না হওয়া পর্যন্ত এসব ঘটনার দায় তারা নেবেন না। আর হেফাজতে ইসলাম সরাসরি বিবৃতি দিয়ে বলেছে যে এগুলো তারা কখনোই করেননি। তো এই 2013 সালে যেই 164 করেছিলেন, পরবর্তীতে সেই মামলাগুলো যদি এগিয়ে নেওয়া যেত, তাহলে পরে আজকে এই 21 সালে এসে যে ধোঁয়াশা তৈরি হচ্ছে, যে স্বীকার অস্বীকারের কথা চলে আসছে, সেগুলো তাহলে তো আসতোই না। না, এখানে দোয়াশা কিছু নেই। এখানে আপনাদের কাছে মনে হতে পারে দোয়াশা, যখন তদন্ত করবে, তদন্ত যখন কমপ্লিট করবে, যখন চার্জশিট রেডি করবে, চার্জশিটের মধ্যে সমস্ত এভিডেন্স দিয়েই কিন্তু চার্জশিট দিবে। এভিডেন্স ছাড়া, সাক্ষী প্রমাণ ছাড়া হাওয়ার উপরে চার্জশিট হয় না। এবং সেই সাক্ষী প্রমাণগুলো যেগুলি সংগ্রহ করবে সেগুলি ভিত্তিতে চার্জশিট হবে, এবং সেগুলি ভিত্তিতে আদালত হিয়ারিং নিবে, আদালত সেগুলি যাচাই বাছাই করবে, তারপর তো কনভিকশন। কাজে আদালতে পুলিশ চার্জশিট না দেওয়ার পরে তো আপনার সাজা বিষয়টা আসবে, সেটা তো একটা নর্মাল প্রসিডিউর। কিন্তু আমি যেটা মনে করি, এদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করার মতো যথেষ্ট এভিডেন্স আছে, ফিজিক্যালি এভিডেন্স আছে, ওরাল এভিডেন্স আছে, আছে, যে এগুলি যদি প্রত্যেকটা মামলা ধরে যদি ঠিক মতন চার্জশিট দেওয়া হয়, তাহলে এদের কনভিকশন, আমি মনে করি অনেকেরই কনভিকশন হবে। এটা কোনো ভুল নেই। কিন্তু আপনার প্রশ্ন এত বছর কেন, সেটা আমি আগেই বলছি, সরকারের কিছু পলিসি থাকে, সেই পলিসির কারণে পুলিশ এগুলো ডিসপোজাল করে নাই, পুলিশ এগুলি যে ফাইনাল রিপোর্টও দেয়নি। যে এত কিছু থাকা সত্ত্বে এত ঘটনা ঘটছে, আপনি জানেন, সে ঘটনাগুলি এখন বলতে চাই না। কিন্তু এখন সরকারের যে কোনো ভালো কাজে কিন্তু বিতর্কিত করার জন্য এই বিরোধী দল সবসময় বিতর্কিত করে। আপনি মনে আছে যে আমি 2016-17-তে যে জঙ্গি দমন করছি, আমি একটি পর একটি আস্তানা খুঁজে বাড়ি করছি, সুইসাইডাল স্কোয়াড খুঁজে বাড়ি করছি, হামলা করছি, অভিযান করছি এবং সে পরাস্ত করছি। ওই সময় বিরোধী দল বলতো যে এগুলি মেরে ফেলে, এগুলি নাটক, এগুলি তারা গ্রেপ্তার করে না, তারা মেরে ফেলে। আরে বাবা, বহুত গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের কাছে তথ্য নিয়ে এই আলোচনাটা আমি আপনার সঙ্গে আবারও যুক্ত হব। সরকারের ভালো উদ্যোগকে সবসময় তারা বিতর্কিত করতে চায় এই পলিটিক্যাল, কিন্তু জাতীয় নিরাপত্তা যেখানে জড়িত, সেখানে সকল দলকে একমত হওয়া উচিত। এই সব ব্যাপারে আমরা কখনো বিরোধিতা করব না। ধন্যবাদ শহীদ ভাই। বাবু ভাই, আমি বাবু ভাইকে আবারও পেয়েছি। বাবু ভাই, আপনার বক্তব্য ওই সময় শেষ করতে পারেননি, আপনি শেষ কথা কিগুলো বলতে চাচ্ছিলেন একটু বলবেন এখন। দেখেন, আপনি দেখেছেন যে হেফাজত আন্দোলনের কথা বলে মোদিকে আসতে দিবে না বলে এদেশের কতগুলো তরুণ ছাত্রকে সেদিন প্রাণহানি করতে হয়েছে। ওনারা কতগুলো গাড়ি পুড়িয়ে দিয়েছেন, এবং ওনারা মাওলানা হয়ে, একজন মানুষের অধিকার থাকে, কিন্তু রাষ্ট্রদ্রোহী বক্তব্য, যখন তখন ক্ষমতাচ্যুত করার হুমকি, এই যে নানাবিধ তাদের অপচেষ্টা, এগুলো কিন্তু একটা বাহ্যিক শক্তির যোগান, সেটা হলো বিএনপি। বিএনপি সবসময় আরেকজনের মাথায় ভর করেই কিন্তু সবসময় ক্ষমতায় যাওয়ার একটা চেষ্টা করে। গোলাপ পানিতে মাছ শিকার করার যে তাদের অবলীলা একটা খেলাধুলা, এটা কিন্তু তারা অব্যাহত রেখেছে। সরকার তো এত হালকা না যে ধাক্কা দিলেই পড়ে যাবে, কিন্তু ওনারা এই ধরনের আশা করেই কিন্তু বারবার রাষ্ট্রদ্রোহী কথাবার্তা, বক্তব্য এবং উন্নয়নের ধারাবাহিকতা বিনষ্ট করার যে একটা বারবার হুমকি এবং জি বাবু ভাইকে আমি বলেন নির্যাতন করে। জি বাবু ভাই, এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি আপনাকে যে প্রশ্নটি করতে চাই, আপনি যেটি বলছেন বাবু ভাই, যে বিএনপি বা অন্যরা হচ্ছে কেউ সরকারের বিরোধিতা করলে তাদের সঙ্গে একত্রিত হওয়ার চেষ্টা করে, তো বিএনপি সহ অন্যান্যরা যারা সরকারের বাইরে আছে, যেসব রাজনৈতিক দল, তো তাদের সবারই এজেন্ডা যেহেতু হচ্ছে সরকারের সমালোচনা করা কিংবা নিজেরা ক্ষমতায় যাওয়া, তো সেই জায়গাতে বিরোধিতা করলে পরে সেই বিরোধিতাকারীদেরকে তারা সমর্থন দিতে পারেন কিংবা তাদের সঙ্গে একাত্ম হতে পারেন। এটি যদি রাজনীতির জন্য স্বাভাবিক হয়, যেটি বিরোধী দলগুলো বলে, তো সেই জায়গাতে সরকার কেন তাদেরকে 8 বছর ধরে এরকম বাড়তে দিল? এখন এসে যখন একেবারেই লাগামহীন হয়ে গেছিল তারা, তখন লাগাম টেনে ধরার চেষ্টা কতটুকু সফল হবে? এই সরকার তো গণতান্ত্রিক পন্থায় দেশ পরিচালনা করার বারবার চেষ্টা করছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বিষয়টি এদেশের মানুষ কিন্তু বুঝতে পেরেছেন, কারণ তিনি বারবার হুমকি এবং মৃত্যুর হাত থেকে বেঁচে আসা আমাদের আজকের প্রধানমন্ত্রী, যাকে 19 বার
মারার হুমকি দিয়েছেন, গুলিবিদ্ধ করার চেষ্টা করেছেন, গ্রেনেড হামলা করেছেন, সবকিছু মোকাবেলা করেই কিন্তু তিনি বঙ্গবন্ধুর এই প্রত্যাশার আলো বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। সেই ক্ষেত্রে একজন মানুষকে নাগরিক অধিকার সর্বোচ্চ দেওয়ার যে চেষ্টা গণতান্ত্রিক পন্থায়, তিনি কিন্তু এটা বারবার চেষ্টা করে যাচ্ছেন। যার কারণেই গণতন্ত্রের মানুষ কন্যা, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আজকে শতভাগ মানুষের শ্রদ্ধা এবং সম্মান রয়েছে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা এদেশের স্বাধীনতা বিনষ্টকারী, যারা এদেশের স্বাধীনতা কামনা করেননি, সেই একটি চক্র বারবারই এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই অপচেষ্টার মোকাবেলা করেই বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এই সরকারের আজকের রাষ্ট্র পরিচালনায়। সুতরাং ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমি আবারও শামাওয়াতকে শুনতে চাই। শামাওয়াত, এর আগে আপনি যেটি বলছিলেন যে আওয়ামী লীগের সঙ্গে হেফাজতে ইসলামের সবচেয়ে বেশি সখ্য, কিন্তু 2013 সালের প্রেক্ষাপটে আমাদের সাবেক পুলিশ মহাপরিদর্শক, যিনি তখন দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে, তিনি বলছেন যে তারা যখন জুনায়েদ বাবুনগরীকে গ্রেফতার করেন তখন বিএনপি তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। সেটি জুনায়েদ বাবুনগরী তাদেরকে বলেছেন, আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। এখন গ্রেফতার হয়েছেন মাওলানা ফখরুল ইসলাম, মুফতি ফখরুল ইসলাম, যিনি হেফাজতের সাবেক প্রচার সম্পাদক। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যে 13 সালে আপনাদের বিএনপির কার কার সঙ্গে বৈঠক হয়েছিল, তাদের কিভাবে আপনার সাহায্য সহযোগিতা করেছেন। তাহলে পরে আপনাদের সঙ্গে সখ্যতার বিষয়টি কি তাহলে একেবারেই মিথ্যা, বা এটিকে একেবারে আড়ালে চলে গেল? জবানবন্দি গুলা কি আপনি শুনেছেন? জনগণ শুনেছে? আমি শুনেছি? জবানবন্দি গুলো শুধু যারা জবানবন্দি নিয়েছে তারা শুনেছে। এখন আমাদের এই যে যেখানে আমাদের 12-13 বছর ধরে কোনো আইনের শাসন নেই, সেখানে মানুষজনকে ধরে নিয়ে যেমন গণহারে, এখন এই রিমান্ডের কথা বলছিলেন, গণহারে সবাইকে 5 দিনের রিমান্ড দেওয়া হচ্ছে বিএনপি নেতা কর্মী। তো এখন ধরে নিয়ে রিমান্ডে নিয়ে কি ধরনের জবানবন্দি, কি পরিস্থিতিতে, কি পর্যায়ে জবানবন্দি নেওয়া হয়, সেটা বাংলাদেশের জনগণ এত বোকা নয়, বাংলাদেশের জনগণ জানে। এবং উনি যে বললেন 2013 সালের সরকারের পলিসি থাকে, তো 8 বছর 2021 সাল, এখন 8 বছর ধরে সরকার কি পলিসি করলো, কিসের পলিসি, এবং এই পলিসি বাংলাদেশের জনগণের জানার অধিকার আছে। হেফাজত, আমাদের গত সপ্তাহ বিএনপি মহাসচিব পরিষ্কারভাবে বলেছে দলের পক্ষ থেকে হেফাজতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হেফাজত যে হরতালে কর্মসূচি দিয়েছিল তার সাথে বিএনপি কোনো সম্পর্ক নাই। এখানে নরেন্দ্র মোদী সহ যেসব রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন 50 বছরের পালনের উপলক্ষে বা মুজিব বর্ষ পালনের উপলক্ষে, সবাইকে বিএনপি স্বাগত জানিয়েছে। এটা আমাদের, ওনারা বিদেশি গেস্ট আমাদের দেশে এসছেন, অবশ্যই আমরা তাদেরকে সম্মান জানাই। কিন্তু একই সাথে শুধু আওয়ামী লীগ 71-এর চেতনা বিক্রি করে খাবে এবং সারা বাংলাদেশ তাকিয়ে দেখবে। 71 শুধু আমার বাপ মুক্তিযুদ্ধ করে নাই, আমার এখানে বহু লোকজন আছে বাংলাদেশের অনেক, এই প্রজন্মের বহু, সবাই 71-কে ধারণ করে। তারা 50 বছর পালন করতে চেয়েছে, কিন্তু ওনারা কাউকে 50 বছর পালন করতে পারে নাই। বাট এট দ্য সেম টাইম হেফাজত কি মিছিল করতে পেরেছে। তো আমাদের জনগণের মনে প্রশ্ন জাগে যে যেখানে কেউ আপনার 50 বছর পালন করতে পারলো না, কাউকে করতে দেওয়া হলো না, সেখানে হেফাজত কিভাবে আপনার মিছিল করে, মিটিং করে, এবং সেটাকে পরে আবার 2008 বছর আগের পলিসি, তথাকথিত পলিসির নামে তাদেরকে এখন 2021 সালে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এগুলো হাস্যকর ব্যাপার, এগুলো জনগণের জানতে হবে, জনগণকে জানানো হয় না। আপনি কি বলছিলেন যে আওয়ামী লীগ 71-এর চেতনা বিক্রি করে খায়, তো সেই জায়গাতে আমি আপনার কাছে বিনয়ের সঙ্গে জানতে চাই, আপনি যেটি বলছিলেন যে আপনার বাবা মুক্তিযুদ্ধ করেছিলেন, অবশ্যই করেছিলেন, কিন্তু সেটিও তো সেই আওয়ামী লীগের ভিতরে থেকেই নাকি? হ্যাঁ, তখন তো আর বিএনপি ছিল না, তখন তো বিএনপি জন্ম হয় নাই। আমার কথা হচ্ছে যে এখানে যখন 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, তখন কিন্তু আপামর জনতা, গুটি কয়েক রাজাকার ছাড়া আপামর জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাহলে মুক্তিযুদ্ধ থেকে নেতৃত্বকারী দল হিসেবে আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার কথা বলে, তাহলে সেটা চেতনা বিক্রি করে খাওয়া হবে কেন? বিকজ তারা এই যে 71টাকে ইউজ করে, মুক্তিযুদ্ধটাকে ইউজ করে, মুক্তিযুদ্ধকে। কিন্তু আমরা মুক্তিযুদ্ধ বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযোদ্ধাদের দল, এই প্রতিষ্ঠাতা, এই দলের প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা। আমাদের দলে বহু বীর উত্তম, বীর বিক্রম এখনো বেঁচে আছেন। সুতরাং আমাদের কথা হচ্ছে, বিএনপির কথা বাদ দেন, এদেশের সাধারণ নাগরিকদের তো 50 বছর পালন করার অধিকার আছে। তারা কি করতে পেরেছে? তারা করতে পারে নাই। কিন্তু হেফাজত বাইতুল মোকাররমের
ঠিকই কিন্তু মিটিং মিছিল করেছে, সেদিন কিন্তু সাধারণ জনগণ ঠিকই পুলিশের গুলিতে মারা গেছে। কেন? কেন? এই কেনর উত্তর আমি বাবুর কাছে নেওয়ার চেষ্টা করবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমি স্বামীদের পাঠক থেকে শুনতে চাই। এবং যদি তারা করতে দিয়ে থাকে এটা ইচ্ছা করে করেছে। ওই যে জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমি বাবুর কাছে উত্তর নেব। তার আগে বেশি স্বামীদের পাঠক, এর আগে আপনি যেটি বলছিলেন যে গণহারে আসামি করা 16,000 ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে, সমবায় বলছিলেন, আপনার অভিজ্ঞতা বলছিলেন যে 70,000 কেউ আসামি করা হয়েছে অজ্ঞাতনামা। তো এরকম যখন ব্যাপক পরিমাণে অজ্ঞাতনামা আসামি করা হয় আর এজাহারভুক্ত আসামিরা যখন গ্রেফতার না হন, তখন যদি বিরোধী রাজনৈতিক শক্তি কিংবা সাধারণ মানুষ আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে কি সেটি একেবারেই ভিন্ন মত কিংবা বিরোধিতার জন্য বিরোধিতা বলে উড়িয়ে দেওয়াটা যুক্তিসঙ্গত হবে? জি, এসব ক্ষেত্রে যেটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি সিসিটিভি ফুটেজ দেখে দেখে যতজনকে শনাক্ত করা যায় তাদের নামে মামলা দেয়া। এর বাইরে আপনি কিছু অজ্ঞাতনামা দিতে পারেন, 10 জন, 20 জন, 50 জন, 100 জন। হ্যাঁ, সেখানে 10,000 লোক থাকলে 10,000ই অজ্ঞাতনামা দিতে হবে, এটা মনে হয় হতে পারে না। এটার কারণে মামলাটা ফ্লিমজি হয়ে যায়। আমি শহীদুল হক সাহেবের সাথে সম্পূর্ণ একমত। 2016 সাল পর্যন্ত জঙ্গি দমনে সরকারের অসাধারণ ভূমিকা আছে এবং উনি পুলিশ বা সেই সময় র্যাব যারা ছিলেন সবাই মিলে অসাধারণ ভূমিকা পালন করেছেন। এটা সারা পৃথিবীতে রোল মডেল। এখন শামাউবাইদ যে তত্ত্বটা বলছে, এটা অনেকেই বলছে যে সরকার ইচ্ছাকৃতভাবে হেফাজতকে দিয়ে তাণ্ডব ঘটিয়ে, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে সরকার ভারতের সাথে অত্যন্ত সুসম্পর্ক মেনটেন করে চলছে এবং সব সরকারই করেছে। এই ব্যাপারটা শামাউবাইদ বুঝতে পারছে বা আরো অনেকে বুঝতে পারছে, এটা তো ভারতও বুঝতে পারবে। ভারত কি এটাকে খুব ভালো চোখে নেবে যে আওয়ামী লীগ সরকার নিজেই তাদের প্রাইম মিনিস্টারকে অপদস্থ করার জন্য একটা উগ্র শক্তিকে উস্কানি দিয়ে রাস্তায় নামিয়েছে এবং এটা গোপন রাখাও যাবে না তাদের কাছে। আমার মনে হয় ওইটা ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে হেফাজতের নেতৃত্বটা কারো কাছে ছিল বলে আমার মনে হয় না। আর আপনি একটা কথা বলেছেন বা বাবু ভাইও বলেছে, হেফাজত, জঙ্গি, জামাত, এই তিনটা কি এক? খুব কঠিন প্রশ্ন। আপনি যদি তিনটাকে এক করে ফেলেন তাহলে তিনটার শক্তি কত বড় আপনি এটা ভেবে দেখেন। না, তিনটা আসলে এক না, আপনাকে আলাদা করতে হবে, সেগ্রেগেট করতে হবে। আর যদি কিছু ইনফিল্টারেশন হয়ে থাকে, অনুপ্রবেশ হয়ে থাকে, মিক্সড আপ হয়ে থাকে, সেটাকে আলাদা করতে হবে। কারণ এই তিন শক্তিকে যদি আপনি একসাথে করে দেন, ঠেলে দেন, এক হয়ে যায়, তাহলে এই তিন শক্তি একটা বিশাল বড় ইসলামিক শক্তি অথবা তথাকথিত ইসলামিক শক্তি হবে, যেটা পুলিশ প্রশাসন, সরকার, সরকারি দল সবার জন্য একটা বিব্রতকর হবে এবং তাদের সাথে আমরা কখনোই পেরে ওঠা অত্যন্ত কঠিন হবে। উই ক্যান নট ওয়ান্ট এ পুলিশ অ্যাপ্রোচ। এসব ক্ষেত্রে আমরা কোনো পুলিশ অ্যাপ্রোচ চাই না। উই ওয়ান্ট এ পলিটিক্যাল অ্যাপ্রোচ এবং পলিটিক্যাল সমাধান পলিটিক্যাল ভাবেই করতে হবে। সেটা পুলিশের জন্য ভালো, সবার জন্য ভালো। কারণ আপনি পুলিশ অ্যাপ্রোচ দিয়ে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান দিবে না। জি, ধন্যবাদ স্বামীদের পাঠক। আপনি শহীদ ভাই, এর আগে আপনি যেটি বলছিলেন যে যখন কোনো এরকম রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকে কিংবা কোনো প্রেশার গ্রুপ থাকে, তখন তাদেরকে গ্রেফতারের আগে অনেক চিন্তা ভাবনা করতে হয়। কিন্তু আপনার দীর্ঘদিনের পুলিশিং অভিজ্ঞতা থেকে আপনি বলুন তো, যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা হয়, তাদেরকে কি গ্রেফতার করার আগে কোনো বাছবিচার হয়? আবার উল্টো দিকে বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হলে তাদেরকেও গ্রেফতারের ক্ষেত্রে এই শনাক্ত করা, সিসিটিভির ফুটেজ দেখা, চিহ্নিত করা, এসব তো বিবেচনা করা হয় না। তাহলে হেফাজতের ক্ষেত্রেই কেন এরকম হচ্ছে? এটি কি দুটি দল অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি দুদলই তাদের কিনে টানাটানি করে বলে? এই যে ব্যারিস্টার শামীম সাহেব যেটা বললেন, পলিটিক্যাল অ্যাপ্রোচ, পুলিশ অ্যাপ্রোচ, এখন হেফাজতকে সরকার চাচ্ছিল পলিটিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে হেফাজতকে নিয়ন্ত্রণ করতে, নিয়ন্ত্রণ মানে তাদেরকে সঠিক পথে নিয়ে আসে। কিন্তু হেফাজতের মধ্যে কিছু নেতা যে আছে, তারা যারা জঙ্গি, মোট কথা তারা হইলো পরিষ্কার আওয়ামী বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বৃদ্ধি, তারা এই স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই এবং তাদের পরিবার, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হইলো স্বাধীনতা বিরোধী ব্যাকগ্রাউন্ড। আর মমিনুল হক বলেন আর জাকি বলেন, তারা কখনো এই আওয়ামী লীগকে তারা গ্রহণ করতে পারে না এবং তারা সবসময় চায় যে কিভাবে আওয়ামী লীগকে বিপাকে ফেলানো যায়, সরকার বিপাকে ফেলানো যায়। এই গ্রুপটা, এই যে এন্টি আওয়ামী লীগ গ্রুপ, যেটা জামাতপন্থী বা বিএনপিপন্থী যে গ্রুপটা, এরা হলো বেশি প্রতিক্রিয়াশীল ওই দলের ভিতর। এবং মাওলানা শফির মৃত্যু হওয়ার পরে কিন্তু ওই এরা কিন্তু চাঙ্গা হয়ে উঠছিল, যার কারণে তারা এই হেফাজতকে তাদের মতো ব্যক্তিগত পলিটিক্যাল এজেন্ডা সার্ভ করার জন্য কিন্তু তার ব্যবহার করার চেষ্টা করছে।
এখন এটা সরকারের চাইছিল পলিটিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে হেফাজতকে সঠিক পথে নিয়ে আসে, এবং তারা চেষ্টা হয়েছে তাদের যে দাবি দাওয়া যেগুলো ছিল সেগুলো অনেক কিছু মেনে নিচ্ছে। শহীদ ভাই, আমার প্রশ্নটা এখানেই, আপনি যদি বলছেন যে সরকার চেয়েছিল পলিটিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু প্রশ্নটি আমার এখানেই, আজকে আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপির বিরুদ্ধে এরকম কোনো সহিংসতা নাশকতার অভিযোগ আসলে সেটি কি পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্যে মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে? আবার উল্টো দিকে বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের ক্ষেত্রেও কি এরকম পলিটিক্যাল অ্যাপ্রোচ নেওয়া হয়, কিন্তু হেফাজতের ক্ষেত্রে কেন নেওয়া হচ্ছে? এটি কি দুটি প্রধান দল তাদেরকে কাছে পেতে চায়, কাছে টানে, এই কারণেই কিনা? না, এখানে তো আলেম ওলামার দল, তো এরা, আমি আগেও বলছি, আলেম ওলামার দল, যারা আলেম ওলামাদের প্রতি সরকার একটি সফট কর্নার আছে, এরা মসজিদের ইমাম, এরা মাদ্রাসার শিক্ষক ছাত্র, এবং আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমান যারা, তাদের মধ্যে যাতে কোনো রং মেসেজ না চলে যায়, সবকিছু বিবেচনা করেই তারপর পলিটিক্যাল ব্যাপার তো আছেই, যে পলিটিক্যালি ইলেকশনের সময় এই সুযোগটা কি শহীদ ভাই, এই যে তাদের মধ্যে মানে সবাই তো হেফাজতের সবাই যে নাশকতার সঙ্গে জড়িত, ভাঙচুরের সঙ্গে জড়িত এমনটা তো নয়, হয়তো কিছু মানুষ, কতিপয় মানুষ, কিন্তু এই এরাই কি মানুষের এই যে তাদের প্রতি এক ধরনের সফট কর্নার, সেটার কি সুযোগ নিয়েছে বছরের পর বছর ধরে? কি মনে হয় আপনার? তারাই শুধু, সবাইকে তো গভর্নমেন্ট পুলিশ অ্যারেস্ট করতেছে না, সবার বিরুদ্ধে আলেম ওলামা তো 20-50-100 জন না, হাজার হাজার আলেম ওলামা আছে, সবাইকে কি পুলিশ কি গ্রেপ্তার করতেছে? আর এখানে আমি আরেকটা বিষয়, যে মামলার সময় যে আমরা অজ্ঞাতনামা আসামি দেওয়া হয় 16,000 আসামি, এখানে একটা লবণে বলি, একটা আনলফুল অ্যাসেম্বলিতে যদি কোনো মেম্বার থাকে, ইচ এন্ড এভরি মেম্বার, সে কিন্তু আনলফুল অ্যাসেম্বলি, আনলফুল অ্যাসেম্বলি যারা করবে তাদের বিরুদ্ধে মামলা হবে। তো সবাই তো যদি মনে করেন 10,000 লোক অংশগ্রহণ করে নাশকতা কাজে, তো 10,000 লোকই কিন্তু আসামি হওয়ার কথা, কিন্তু 10,000 লোকের তো আমি নাম পাবো না যার জন্য অজ্ঞাত দেওয়া হয়। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু হি ইজ দ্য মেম্বার অফ দ্য 10,000 লোকের নাম হয়তো পাবেন না, না শহীদ ভাই, আপনি 10,000 লোকের নাম হয়তো পাবেন না, সে কারণে অজ্ঞাত রাখছেন যেটি বলছেন, কিন্তু যখন আপনি তদন্ত করতে যাবেন, তো তখন আপনি 10,000 জনকে কিভাবে চিহ্নিত করবেন? আর চার্জশিটটা দেওয়াতে সেই জায়গাতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয় কিনা, কিংবা চার্জশিট দেওয়াতে যে দেরি হয়, এটিও এগুলোর কারণ কিনা, আপনার কাছে কি মনে হয়? না, সেখানে 10,000 লোক তো আইডেন্টিফাই করা যাবে না, কিন্তু তার মধ্যে যাদের এভিডেন্স পাওয়া যাবে, সিসিটিভি বলেন, টেলিফোন কনভারসেশন বলেন, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা অন্য একজনের স্টেটমেন্ট আরেকজনের স্টেটমেন্ট কনভারসেশন করে সেভাবে করবে। কিন্তু 10,000 অজ্ঞাতের মধ্যে বলেন যে না, 10,000 অজ্ঞাতের মধ্যে পরেই এইখানে রহিমের স্থলে করিম ঢুকে যায় কিনা, এটাই তো মানুষের প্রশ্ন। না, সেখানে ঢোকার উচিত না, কেমন এভিডেন্স না থাকলে কেমন ঢুকবে? এইসব ব্যাপারে পুলিশ কখনো সে কাজ করে না, কিন্তু আমাকে তাহলে অজ্ঞাতনামা দিতে হবে। অজ্ঞাতনামা দিতে আমি যদি 50 জনের দিব কেন? আমার এখানে 10,000 লোক আমার নাশকতায় অংশগ্রহণ করছে, আমি 50 জন 100 জন লোক দিব কেন? 10,000 লিখবো, এটা তো আইনের ব্যাখ্যা। বুঝতে পেরেছি। শাহমেদ পাটোয়ারী, এই যে শহীদ ভাই যে ব্যাখ্যাটি দিয়েছেন, কেন এত পরিমাণ অজ্ঞাতনামা আসামি হয়, এই জায়গাতে আপনার আলোচনা শুনতে চাই। শাহমেদ পাটোয়ারী এমপি। না, স্ট্রিক্ট লতে এটা বেআইনি না, কিন্তু 16,000 লোক যখন পুরো অ্যাসেম্বলি করে, ওটা কি তখন আনলফুল অ্যাসেম্বলি থাকে? ওটা তো পলিটিক্যাল অ্যাসেম্বলি হয়ে যায়। 16,000 মানে আল্লাহ বলে সে যখন ধ্বংসত্ব কাজ করে, যখন আইন শৃঙ্খলা বাহিনীর কথা শোনে না, ধ্বংসত্ব কাজ করে, তখন এটা আনলফুলই হবে। সেটা হয় আনলফুল, আপনি সেটা বলা যেতে পারে। যখন থানার ওসি বা ম্যাজিস্ট্রেট তাকে ডিসপাস করতে বলবে, ডিসপাস না হলে আনলফুল হয়ে যাবে। সে যখন বলবে যে আপনি এখান থেকে চলে যান, যাবে না, তখন সে আনলফুল হয়ে যাবে। জি, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা হয়, এই 16,000 লোককে পরে আর চার্জশিটে দেওয়া হয় না, কম হয়। এবং যেটা করা হয় একটা লোকের 164 নেওয়া হয়, তিনি 50টা লোকের নাম বলেন, এই 50টা লোককে আবার ওখানে দেওয়া হয়। একদম একটা বাকওয়াস ইনভেস্টিগেশন সিস্টেম। আর পৃথিবীতে আর কোথাও আছে বলে এমন না। আমি দেখেছি এই মামলার কাগজগুলা, এটা কারো দোষ না, এটা আমাদের মানে গতানুগতিক সিস্টেমেই চলে আসতেছে। অথচ আপনি সিসিটিভি ফুটেজ দেখে পৃথিবীতে মানে এই যে একজন 50 জনের নাম বলবে, 50 জনের নামে আবার চার্জশিট হবে। কার কার নাম বললো সে কজনের নামে চার্জশিট, যার নাম বললো না তার নামে চার্জশিট হবে না, এবং সেখানে একটা দুর্নীতির সুযোগ থেকে থাকে। এটা আমাদের সমাজের পার্ট, মানুষের পার্ট, জনগণের পার্ট। এবং আমি দেখেছি এই ধরনের মামলায় সরকারি দলের লোককে সাফার করতে, জামাত ইসলামীর মামলায় সরকারি দলের লোক সাফার করেছে, এরকম ঘটেছে, ব্যক্তিগত শত্রুতা হয়েছে। আপনার সঙ্গে আবার একটু যুক্ত হবো, আমি একটু বাবু ভাইকে শুনতে চাই। বাবু ভাই, এই যে বেস্ট আমাদের এখানে শামা ওবায়েদ বিএনপি সাংগঠনিক সম্পাদক, তিনি কিছু প্রশ্ন তুলেছেন। আপনার যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন হয়, তখন অন্য কোনো রাজনৈতিক দল কেউ সভা সমাবেশ করেনি, করতে পারেনি তিনি বলছেন। আর হেফাজতে ইসলাম কিভাবে এইরকম একের পর এক জড়ো হলো, সরকারের গোয়েন্দা সংস্থাগুলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তাহলে কি করলো, তারা যেরকম নাশকতা করে গেল, এই প্রশ্নটি রাখছেন শামা ওবায়েদ। দেখেন,
হেফাজতের কথা আমি বলবো যে এখানে আমাদের খুবই বিজ্ঞ একজন যিনি আইজিপি ছিলেন শহীদ ভাই এখানে কিন্তু সুন্দর একটা কথা বলেছেন যে বাংলাদেশের সবসময় রাজনৈতিক ভাবে যেমন সচেতন, পাশাপাশি হলে আমাদের প্রতি একটা শ্রদ্ধাবোধ রেখেই রাষ্ট্র পরিচালনার সবসময় চেষ্টা করেন। এটা কারণটা হলো এদেশের মানুষ মুসলমান, যখনই এই হেফাজতের নামে বলেন, জামায়াতের নামে বলেন, তারা যখন বক্তব্য দেয় তখন কিন্তু উস্কানিমূলক উত্তেজিত করেন, কোরআনকে নিয়ে উত্তেজিত করেন। সাধারণ মানুষ তখন এই বিষয়টিকে ভিন্ন ব্যাখ্যায় যখন তারা উপস্থাপন করেন, তখন রাজনৈতিক ভাবে সেটাকে মোকাবেলা করার জন্য সময় নিতে হয়। হেফাজত বলেন, হেফাজত আমাদের সাথী সহযোদ্ধা নয়। আর হেফাজত যাকে আপনি বারবার বলছেন, আমি তাদেরকে কোনো রাজনৈতিক সংগঠন অথবা রাজনৈতিক দল হিসাবে তাদেরকে আমরা মোকাবেলা করব, এইটা আমি ভাবি না। আমি মনে করি আজকের যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ সবকিছুকে মোকাবেলা করেই কিন্তু এই দেশটা স্বাধীন করেছিলেন, বৃহৎ শক্তিকে মোকাবেলা করে। তখন পীর বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল বঙ্গবন্ধুর নির্দেশনা নামে, বিএনপির নামে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে স্বৈরাচার বিভিন্ন চেহারায় মুখোশ উন্মোচন করে যখন এসে উন্নয়নে বাধা দেন, জি বাবু ভাই, আপনার কথাগুলো আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আমি আপনার সঙ্গে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব, একটু শামা ওবায়দকে আবার শুনতে চাই। শামা ওবায়দ, আপনি শুনছিলেন যে হেফাজতে ইসলামের ব্যাপারে আপনি যে প্রশ্নগুলো তুলেছেন, এই জায়গাতে আমাদের নজরুল ইসলাম বাবু এমপি কিছু উত্তর দেওয়ার চেষ্টা করেছেন যে ইসলামের কাছাকাছি যারা থাকেন আলেম ওলামা, তাদের প্রতি এক ধরনের সফট কর্নার থাকে এবং সে কারণেই তাদের ব্যাপারে একটু বিচার বিবেচনা করা হয়। আর এই বিচার বিবেচনা যে করা হচ্ছে, এই সুযোগটাই তাদের মধ্যে কেউ কেউ নেয়ার চেষ্টা করেছেন। এই বক্তব্যের সঙ্গে আপনি কতটুকু একমত? উনি ওনার বক্তব্য রেখেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এদেশের যে কোনো নাগরিক, আলেম ওলামা হোক বা আলেম ওলামা না হোক, যে কোনো নাগরিকের যে কোনো ইস্যুতে প্রতিবাদ, প্রোটেস্ট করার অধিকার আছে। এটা আমাদের সংবিধানে আছে। বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকে তাহলে সে সেটা করতে পারে। এখন আপনি সে শান্তিপূর্ণভাবে করছে না ভায়োলেন্স দিয়ে করছে, সেটা একটা প্রশ্ন আছে, উঠতে পারে। সেক্ষেত্রে আমি আগেই বলেছি যে প্রশাসন দুটো হতে পারে। আমি শামীম হায়দার পাটোয়ারী সাহেবের সাথে একমত না। দুটো জিনিস হতে পারে। একটা, সরকার ইচ্ছা করে এই জিনিস ঘটতে দিয়েছে যে পৃথিবীকে দেখানোর জন্য যে জঙ্গি আছে এবং জঙ্গি দমনের জন্য শেখ হাসিনাই পারফেক্ট, অথবা তাদের চরম ব্যর্থতা। এই দুটোর একটা। ঠিক আছে, এখন আমি একটু ফরিদপুরের ব্যাপারটা ক্লিয়ার করি, কারণ এখানে যিনি উনি একটু কনফিউশন, এখানে হয়তো উনি জানেন না। ফরিদপুরের সালতায় যে ঘটনাটা ঘটেছিল, এখানে হেফাজতের সাথে কোনো সম্পর্ক নেই। একজন এসি ল্যান্ড একজন বয়স্ক লোককে লাঞ্ছিত বা অপমানিত করায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি বিশাল ঘটনায় রূপ নেয় এবং সেখানে আপামর জনতা, গ্রামের জনগণ উঠে এসে বিভিন্ন ধরনের ভাঙচুর বা তারা এটা করে। সেইখানে পরে এখানে কোনো হেফাজত নাই, কোনো দেয়ার ইজ জিরো হেফাজত। পরের দিন যখন মামলাগুলো হলো, 6টি মামলা, সেখানে বিএনপির সকল নেতাকর্মী যারা ওখানে উপস্থিতি ছিল, কেউ হয়তো এলাকায় নাই, এরকম লোকজনের নামে মামলা দিয়ে তারা এই যে অজ্ঞাতনামা দিয়ে, এবং অজ্ঞাতনামার প্রধান কারণ আমরা 13 বছর 14 বছর ধরে দেখছি, তো অজ্ঞাতনামা ব্যবহার করা হয় যখন যাকে পাবে, যখন যার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন যখন করার সুসময় হবে, তখন এক একজনের নাম ঢুকিয়ে দিয়ে এই অজ্ঞাতনামাগুলো ফিল আপ করা হয়। সেটাই হচ্ছে প্রধান কারণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি গণতন্ত্রের কথা বলেন, কি গণতান্ত্রিক পন্থায় নাকি ওনারা দেশ চালাচ্ছেন। এখন আপনি তো সাংবাদিক ভাই, স্বাধীনতা, এই যে আপনার এই মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ এইবারও একেবারে সর্বনিম্নে আসছে, 152তম। ভুটানেরও নিচে, আমাদের দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিচে আছে বাংলাদেশ। এবং আমি আরেকটা কথা বলতে চাই, যে এখানে পরিষ্কারভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে আমাদের
যে এই সবচেয়ে বড় কারণ হচ্ছে যে করোনাকালীন সময়ে তারা এই যে 2 কোটি লোকের উপরে আবার নতুন দরিদ্র তৈরি হয়েছে, এদেরকে ম্যানেজ না করতে পারা, করোনাকালীন সময় দরিদ্র মানুষকে খেতে না দিতে পারা, দরিদ্র মানুষকে ক্যাশ টাকা না দিতে পারা, যেখানে আজকেও গতকালকে আমাদের বিএনপির থেকে কিন্তু আবারও একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যেটা সরকারের আজকেও বাস্তবায়ন ত্রাণ করা প্রতিমন্ত্রী উচিত। ঘোষণা করেছেন আপনার মানুষকে সাহায্য সহযোগিতার প্যাকেজ। দমন-পীড়ন গুলো হচ্ছে এবং সেটা শুধু আমরা না, সেটা জনগণ সেটা মনে করে। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। বাবু ভাই, আপনি এই জায়গাতে কিছু বলতে চান কিনা বেশ? আর আমাদের এখানে শ্যামা ওবায়দ যে বক্তব্য দিয়েছেন তার প্রেক্ষিতে যে কথা বলতে চাই, প্লিজ আমি এক সেকেন্ডে শেষ করে দিব যে আমাদের প্রাক্তন উনি বললেন যে স্বাধীনতা বিরোধী আছে হেফাজতের মধ্যে। যদি থেকে থাকে স্বাধীনতা বিরোধী হেফাজতের মধ্যে, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন ওনাদের সমাবেশে গিয়ে নিজেকে কওমি মাতা ঘোষণা নিলেন? ধন্যবাদ আপনাকে শ্যামা ওবায়দ, আপনাকে অনেক ধন্যবাদ। বাবু ভাই, আপনার মাইক্রোফোনটি আনমিউট করবেন। বাবু ভাই, আপনার কথা আমরা শুনছি না। বাবু ভাই, আপনার একটু আনমিউট করে নেবেন। বাবু ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা রুবেল, আমি একটু বলি না। জি শহীদ ভাই বলুন। বাবু ভাইকে আমরা সাউন্ডটি ঠিক করার চেষ্টা করছি। শহীদ ভাই বলুন। না, এখানে যেটা বললো লাস্ট কথা কি বললো ভুলে গেলাম। যে লাস্ট কথা শ্যামা ওবায়দ যদি সবশেষ কথা বলেছেন, যারা স্বাধীনতা বিরোধী গ্রুপ ছিল, জামাত তারা কিন্তু হেফাজতের ওই মিটিং এ যেখানে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সনদের স্বীকৃতি তা উদযাপন করলো, সেখানে কিন্তু তারা আসেনি। বাবুনগরী আসেনি। বাবুনগরীর নেতৃত্বে এই ফ্যাকশনটা কিন্তু আসেনি। ফ্যাকশনটা কখন গভর্নমেন্টের সাথে সহযোগিতা করেনি, সবসময় ষড়যন্ত্র করছে, কিন্তু গভর্নমেন্টের উদারতার সুযোগ দিয়ে তাদের কাজগুলি করছে। আর এখানে আরেকটি বিষয়, আলামা শফিকেও তো আপনারা তেতুল হুজুর নামে গালি দিছিলেন একবার, আবার তাকে চা কফি খাইয়েছেন পরে। ওটা আপনারা দিচ্ছেন, জনগণ আমরা দেয়নি, সরকার পুলিশ দেয়নি, এটা রিপাবলিক দিছে। আচ্ছা, এখন এই যে যেটা বিএনপি এখানে দেখেন, এটা সব বিরোধী কথা বলে বিএনপি। আমি শুনেছি তারা বলছে যে সুবর্ণ জয়ন্তী করতে গিয়া এই করোনা বাড়াইছে, পালন করতে গিয়া সুবর্ণ জয়ন্তী পালন করতে গিয়া বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, তাতে করোনা বাড়ছে। আবার বলে যে সুবর্ণ জয়ন্তীতে কাউকে কোনো অনুষ্ঠান করার অনুমতি দেয়নি। এখানে অনুষ্ঠান করা কিন্তু নিষেধ না। এখানে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করেছিল যে যখন বিভিন্ন দেশে ভিভিআইপিরা আসবে ওই সময় যেন কোনো অনুষ্ঠান না থাকে, অনুষ্ঠান করার জন্য নিষেধ করে দিয়েছে পুলিশ। সেটা আমার জানা মতে সেটা করে, এজন্যই হেফাজত করছে। হেফাজতকে নিষেধ করেন নাই তো? হেফাজত তো কোনো আইন কানুন মানেই না, যার কারণে তো তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। হেফাজত তো কোনো সরকার মানে না, ওরা দেশ মানে না, ওরা পতাকা মানে না। আমার প্রশ্ন আপনার কাছে, হেফাজত আইন কানুন মানেনি, কিন্তু বিএনপি সহ, শহীদ ভাই আমার এখানে আপনার কাছে একটি প্রশ্ন, তাহলে বিএনপি সহ অন্য যে রাজনৈতিক দলগুলো এই অনুরোধটি মেনেছে, তারা কি ধন্যবাদ পাওয়ার যোগ্য কিনা? যারা মানছে তো ধন্যবাদ পাওয়া উচিত, কিন্তু তারা পরে করলো না কেন? যেদিন রাষ্ট্র প্রধান ছিল বা সরকার প্রধান ছিল ওই সময় করেনি, কিন্তু এই সময় পড়তো 10 তারিখে পরে করতে পারতো, আপনি 25 তারিখে পরেও করতে পারো। কি লাস্ট দিন ছিল 25 তারিখ, তাই না? তারপরেও তো আপনার তথ্যের অনেক ভুল আছে ভাই। এই বছরের জানুয়ারি মাস থেকে নতুন ভেরিয়েন্ট আসছে বাংলাদেশে করোনা, তখন থেকে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। তারপরেও কিন্তু আপনারা মুজিব বর্ষের নামে পালন করেছেন অনেক কিছু। আপনারা যে 300-400 লোক নিয়ে প্রোগ্রাম করেছেন, সেখানে অন্য কোন রাজনৈতিক দলকে আপনারা ইনভাইট করেছেন? অন্য কোন রাজনৈতিক বামপন্থী, ডানপন্থী কোন পন্থী ওখানে উপস্থিত ছিল? কেউ ছিল না। এটি উত্তরটা শহীদুল দিতে পারবেন না শ্যামা ওবায়দ? আমি একটু বাবু ভাইয়ের কাছ থেকে উত্তর নিতে চাই। এই 50 বছর থেকে আপনারা সার্বজনীন করতে পারেন নাই। শ্যামা ওবায়দ, এটির উত্তর শহীদ ভাই দেবেন না, এটির উত্তর বাবু ভাই দেবেন। জি শহীদ ভাই বলুন। আমি জানি সবাইকে দাওয়াত দিছে, কিন্তু সবাই আমার জানার মধ্যে, কিন্তু মার্চের 1 তারিখে সূচনা করেছে। আমরা আমাদের বাবু ভাইদের রাজনৈতিক দপ্তরে গিয়ে আমরা শেখ হাসিনাকে চিঠি দিয়েছি, দাওয়াত চিঠি দিয়েছি, আমরা সকল দলকে চিঠি দিয়েছি, দাওয়াত দিয়েছি। আওয়ামী লীগ সেটা করে নাই। আমরা
অবশ্যই তারপর তো আপনারা লকডাউনে চলে গেছেন। অবশ্যই আমরা সার্বজনীন করেছি, আমরা 1 তারিখ পালন করেছি, আমরা মার্চের 3 তারিখ, যেখানে আসাম রবসা না শ্যামাবাদ আপনারা করেছেন, কিন্তু ঘটনাটি হচ্ছে শ্যামাবাদ আপনারা তো বছর জুড়ে কর্মসূচি ঘোষণা করেছেন, তো সেই 26শে মার্চের পর থেকে এই আমরা এপ্রিলের শুরুতে লকডাউনে যাওয়ার আগে পর্যন্ত যে সময়টা, এর মধ্যে কি আপনারা কোনো কর্মসূচি পালন করেছেন সুবর্ণ জয়ন্তীর? আমরা মার্চের 1 তারিখে সুবর্ণ হ্যাঁ, জয়ন্তী বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিলেন। তারপরে যখন আমাদের সারা দেশ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহু নেতাকর্মী মৃত্যুবরণ শুরু হলো করোনার কারণে, এবং আমাদের অনেক সিনিয়র নেতা মৃত্যুবরণ করলেন, আমাদের অনেক নেতাকর্মীরা সংক্রমণ হলো, তখন যখন আমাদের দল মনে করেছে যে এটা দল মানে আমাদের জীবন বাঁচানো বেশি ইম্পর্টেন্ট, জি, তখন আপনারা বিরত থেকেছেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বাবু ভাইকে পেয়েছি। বাবু ভাই আপনি জি বলুন। সুবর্ণ জয়ন্তীর বিষয়ে আমি বলবো, দেখেন যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে সাম্যবাদ যে কথাটা বলছেন, আপনারা কেন প্রোগ্রাম করলেন না? বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বকে জাগিয়ে তুলেছে, আপনারা কেন অংশগ্রহণ করলেন না? আপনাকে দাওয়াত দেওয়ার অপেক্ষায় কেন? আপনারা তো একটা রাজনৈতিক দল, আপনাদেরকে তো দাওয়াত দেওয়া হয়েছে। এটা একেবারে অসত্য কথা, অসত্য কথা। বাংলাদেশ জাতীয়তাবাদী সরকারের পক্ষ থেকে কোনো রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হয় না। একটু বাবু ভাইকে বলতে দেন। বাবু ভাইকে আমরা অনেকক্ষণ লাইনে পাচ্ছিলাম না, আপনার কথাগুলো উত্তর তিনি দিক। শ্যামাবাদ প্রয়োজন নেই, সারা বাংলাদেশের আপনাদের দাওয়াতের জন্য তো কেউ বসে নাই ভাই। এইটা আপনারা যখন সার্বজনীন সুবর্ণ জয়ন্তীতে সবসময় দেখেছি আমরা চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, যেখানে আন্তর্জাতিক বিশ্ব এই বিষয়টিকে নিয়ে এই করোনার মধ্যেও বিভিন্ন রাষ্ট্রপ্রধান সফল রাষ্ট্রনায়করা বাংলাদেশে এসেছেন, আপনারা সাধুবাদ জানাতে পারলেন না, ধন্যবাদ জানাতে পারলেন না, অথচ এদেশের একটা নাগরিক হিসেবে সত্য কথা বলছেন বাবু ভাই। আমরা সাধুবাদ জানিয়েছি, আমরা ধিক্কার জানিয়েছি, আপনারা 26শে মার্চে আপনারা মানুষ মেরেছেন, সেটা শ্যামাবাদ আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে শেষ করতে হবে, আমরা বাবু ভাইকে আর শুনতে পাচ্ছি না। শাহমেদুল পাটোয়ারী, আপনি 10 সেকেন্ডে যদি শেষ কথা কিছু বলতে চান। আমার শেষ কথা একটি, যে বারবার স্বাধীনতা সার্বভৌম টিকিয়ে রাখার লক্ষ্যে সবাইকেই কাজ করতে হবে। আজকে সুবর্ণ জয়ন্তীর কথা বললে চলবে না, সুবর্ণ জয়ন্তীকে কিভাবে ফলপ্রসূ করা যায় সরকারের পাশে সেই চেষ্টা সরকারি এবং সরকারের বাইরে সকল দলকে একত্রে করতে হবে। জি, শাহমেদুল পাটোয়ারী কিছু বলবেন শেষ কথা? যে ধর্ম এবং রাজনীতি খুব জটিল বিষয়, বাংলাদেশে অনেক বিপর্যয় এর আগে ঘটে গেছে। রাষ্ট্রকে, সরকারকে খুব সতর্কভাবে এটা হ্যান্ডেল করতে হবে এবং পলিটিক্যাল ওয়েতেই হ্যান্ডেল করতে হবে। বাংলাদেশে কমি মাদ্রাসার ছাত্র কত আমরা জানি না, তো এটা কখনোই আইন শৃঙ্খলা দিয়ে নিয়ন্ত্রণের বিষয় না। আইন শৃঙ্খলা থাকতে হবে, পাশাপাশি পলিটিক্যাল অ্যাপ্রোচ আলোচনা অবশ্যই থাকতে হবে। আমরাও সেটা আশা করি। আপনাদের 4 জনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।